হ্রদ দেখতে গিয়ে কলা দরাদরি। তো আজকে যে সুপ্রিম কোর্টের একটা প্রসিডিংস হলো, তো তারপর আমাকে এক পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান জিজ্ঞেস করলো, দাদা একটু মানে কী হলো এসব, তুমি লিখেছো চা সিঙ্গারা পকোড়া, মানে কি ব্যাপারটা হলো। তা ওকে আমি বললাম, দাঁড়া আমি আমি এই দু তিনটে টুইট দেখে তো কিছু বোঝা সম্ভব নয়। আমিও ওর মতন একটা সাধারণ ফ্যান, জাস্ট ওই চ্যাট ফোরামে একটু বেশি আলোচনা করা হয় যা। তো সেই জন্য আমি শুনলাম মানে কে কী বলছে। আমি প্রথমে ওই আশিস নেগি যে খুব ফলো করছে, কেন ফলো করছে জানি না, আর কি তার স্বার্থ বা অভিসন্ধি বা কী তার মহৎ উদ্দেশ্য জানি না, কিন্তু ফলো করছে, অনেক কথাবার্তা বলছে, কিছুটা ওর বিশ্বাস, কিছুটা ফ্যাক্টস। তারপর আমি আমাদের বোরে আবদুল্লাহ মানে বরিয়ার শুনলাম, চ্যাট শোটা শুনলাম। বরিয়া আবার অনেককে নিয়ে সাজিয়ে গুজিয়ে বসে, তার সাঙ্গপাঙ্গদের কথাবার্তার কোনো মূল্য নেই, একদমই বেকার কথাবার্তা। ওই মানে বড় শিল্পীর অনুষ্ঠানের মাঝে মাঝে যেমন গোছ শিল্পী থাকে, কিছু ভাট থাকে, সেরকম। তো আমি বোরেরটাই স্কিপ করে করে শুনছিলাম। তো এখন একটা মোটামুটি একটা ধারণা আছে যে আজকে ঠিক কী ঘটলো। তো আবার মাঝে আবার আমার এক চ্যাট ফোরামে এক ইস্টবেঙ্গল ফ্যান আমাকে ডিএম করে আজকের কি প্রপোজালটা ছিল সেইটা 2 কপিটা পাঠালো আমাকে, সেটা আমি শেয়ার করে দিয়েছি। তা গোদা বাংলায় বলি যে যেটা হলো সেটা আমি যতটুকু বুঝলাম সেটা আলোচনা করি। সবার আগে এটা আমাদের জেনে রাখা দরকার যে আমাদের যে সাংবাদিকরা রয়েছে এই মুহূর্তে, কি ফোর্থ পিলার না ফিফথ পিলার কি বলে, তো সে যেই ফিল্ডেই হোক, সে আর্টসে হোক বা সিনেমা জগতে হোক বা পলিটিক্যাল হোক বা আপনার স্পোর্টসে হোক, ফুটবলে হোক, এদের ম্যাক্সিমাম হয় ব্যাপারটা বোঝে না বা তারা ভুল ব্যাখ্যা করে, কোনো একটা স্বার্থ নিয়ে ভুল ব্যাখ্যা করে। যেমন বলছি, যেমন এই আশিস যে ছেলেটা আছে, ওকে অনেকেই প্রশ্ন করে যে ট্রান্সফার উইন্ডোটা বন্ধ হয়ে যাচ্ছে অগাস্টে এন্ডে, তো কী হবে। তো বারবার সবাইকে বলে ভারতীয় ফুটবলে ট্রান্সফার উইন্ডো কোনো মূল্য নেই, বিদেশিরা সমস্ত আমরা ফ্রি এজেন্ট নিই। আবার অনেকে বলছে ট্রান্সফার উইন্ডো যদি একটু এক্সটেন্ড করে দেওয়া হয় কী হতে পারে, সেটা বোর্ডের আলোচনাতেও হচ্ছিল। দেখুন, এখানে একটা হোয়াইট লাই আছে, এটা সাদা মিথ্যে কথা আছে। এটা ঘটনা যে আইএসএলের টিমরা ফ্রি এজেন্ট বিদেশিদেরই সই করায়, কিন্তু ফ্রি এজেন্ট বিদেশি মানে যার কন্ট্রাক্ট ওই সামার উইন্ডোর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো যার কন্ট্রাক্ট সামার উইন্ডোর মধ্যে শেষ হয়ে যাচ্ছে সেই ধরনের প্লেয়ার কিন্তু সবসময় চেষ্টা করে যত শীঘ্রই সম্ভব কোনো একটা ক্লাবে চাকরি পাওয়ার। এবার সামার উইন্ডো শেষ অবধি যখন ধরুন শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল, তখন কোন প্লেয়ারটা পড়ে থাকবে? আপনি তো আপনার নিজের দৃষ্টিভঙ্গি থেকে ভাবছেন, না আমি ফ্রি এজেন্ট নিতাম, এখনও ফ্রি এজেন্ট নেব। তো আপনি কাকে নেবেন? আপনার চাওয়াতে তো হচ্ছে না, অপর ব্যক্তিকে তো থাকতে হবে বাজারে। আপনি বললেন আমি যখন ইচ্ছে বিয়ে করব, বিয়ের বাজারে নামলেন, দেখছেন আপনাকে কেউ বিয়ে করতে রাজি নয়। তো তেমনই যে বিদেশি প্লেয়াররা যার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তারও তো সংসার আছে, তাকেও তো সংসারটা চালাতে হবে। তো সে সবসময় চেষ্টা করবে সামার উইন্ডো খোলার আগে থেকেই যেন সে একটা নতুন চুক্তিতে সই করতে পারে। সামার উইন্ডো শেষ অবধি সেই প্লেয়ারই থাকবে যে হয়তো মাথায় একটা স্ক্রু ঢিলা, সে ভাবছে তাকে কেউ চাইছে না বা তাকে কেউ যোগ্য মূল্য দিচ্ছে না বা যার চোট আছে। সামার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর আপনি একমাত্র এই আইনের একটুখানি আঙ্গুল পেঁচিয়ে করতে পারেন, যেটা হচ্ছে ব্যাকডেটে সই করাতে পারেন। কিন্তু যদি সেই প্লেয়ারটি কোনো একটা অফিসিয়াল ম্যাচে খেলে ফেলে সামার উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পর, তারপর কিন্তু আপনি আর তাকে সই করাতে পারবেন না, মানে ব্যাকডেট তখন আর সম্ভব না, কেন তখন রেকর্ডেড হয়ে গেছে যে উইন্ডো ক্লোজারের পর সে খেলেছে। এবার আসা যাক যে আজকে দেখলাম ওই প্রস্তাব দেওয়া হয়েছে যে প্রথমে সুপার কাপ হবে, সেই সুপার কাপের ডেটটা আবার মানে আনরিয়ালিস্টিক একটা ডেট, যে সেপ্টেম্বর হবে না কবে একটা যেন বলছে। সেপ্টেম্বর তো সামনের সপ্তাহে সেপ্টেম্বর পড়ে যাচ্ছে। তো অনেক টিম তো পুরো অপারেশনসই বন্ধ করে দিয়েছে, এখন হয়তো বিদেশি নিয়োগই করেনি। বিদেশি তারা নিয়োগ করবেই বা কিসের ভিত্তিতে, সেটা একটা বড় প্রশ্ন। তারা জানে না এই মুহূর্তে কী হবে। তারপর যদি বিদেশি সাইন করায়ও, তারপর তাদের ভিসা করে আনতে যে সময় লাগবে, তারপর প্রি সিজন, এগুলো করতে করতে মানে সেপ্টেম্বর যে ডেটটা, এটা একদমই অবাস্তব একটা ডেট সুপার কাপের জন্য। সুতরাং প্রস্তাবে যে প্রথম আপনারা দেখছেন, এর মধ্যে কিন্তু খুব বেশি বিশ্বাসযোগ্যতা নেই, যে এটা আপনি কিছু একটা প্রপোজ দিলেন,
আমি অনেক সময় করতাম, ধরুন আমি বিদেশ থেকে যখন অনেক সময় আমাদের দেশে কাজ পাঠাতো, তো অনেক সময় না অনেক এরকম কোটেশন দিত অনেক ছেলেপিলে। তাই আমি বলতাম, তুমি এই কাজটা সত্যি পারবে 10 দিনে? বলতে হ্যাঁ পারবে। আমি ব্রেকডাউন করো তো, মানে ইভেন্টস আর টাইমলাইন দিয়ে ব্রেকডাউন করো। তখন দেখছো হচ্ছে না। মানে তো তুমি আমায় আন্ডারকোট কেন করছো? আন্ডারকোট তুমি করছো, আমার এখন ভাল লাগবে, ফিল গুড হবে, আমার বসের ভাল লাগবে, তো 2 দিন বাদে দেখবো প্রজেক্টটাই নামলো না। বললাম ভালো করে করো, ব্রেকডাউন করো। তো আপনি যদি ব্রেকডাউন করে করেন ইভেন্টসগুলো, দেখবেন এই সুপার কাপের ডেটটা আনরিয়ালিস্টিক। আপনি যদি আজকের দিন থেকে দাঁড়িয়ে যদি সুপার কাপের ডেট অবধি যেতে চান, 28 তারিখ থেকে শুরু করে সুপার কাপে সেপ্টেম্বরের যে কোনো লেটেস্ট ডেট ধরেন, তার মধ্যে আপনি যদি ইভেন্টসগুলো যদি পরপর সিকোয়েন্সিয়ালি সাজান, কিছু ইভেন্টস সিকোয়েন্সিয়ালি হবে, মানে সিরিজ কিছু হবে ইন প্যারালাল করে, দেখবেন যে ক্রিটিক্যাল টাইম পাথ, মানে যে শর্টেস্ট যে রুটটা, যে টাইম লাইনটা, সেটাতে আপনার সেপ্টেম্বরে সম্ভব হচ্ছে না। সুতরাং এখানেই প্ল্যানিংয়ে পুরো গন্ডগোল। মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা বলার, ওই যেমন অপসর থেকে ছেলেরা বলতো না, কিছু একটা টাইম বলে দিত, কিছু একটা বলে দাও যাতে ক্লায়েন্ট কাজটা দিয়ে দেয়। মানে তার পেছনে কোনো ফাউন্ডেশন নেই, কোনো লজিক্যাল থিঙ্কিং নেই। আচ্ছা, এবার আসা যাক যে কোর্ট, তো অনেকেই বলছে যে কালকে একটা হিয়ারিংয়ের ডেট চেয়েছিল, তারপর অ্যাভেলেবেল হয়নি। এটা আমি লোকের শোনা কথা থেকেই বলছি, মানে আমার কোনো আলাদা সোর্স নেই। তো তো সোমবার কোর্ট বলেছে মোটামুটি চেষ্টা করছে যদি কোনো একটা রায় দেওয়া যায়। কোর্ট কিসের ব্যাপারে রায় দেবে? কোর্ট রায় দেবে কনস্টিটিউশনের ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে নয়। আবার ওই আশিস স্যারটা বলছে যদি মানে কোর্টের রায়ের ভিত্তিতে যদি ক্ষমতা চলে যায় কল্যাণ চৌবেদের, তাহলে ফিফা এটা মেনে নেবে না, ফিফা এই সেই। দেখুন, এই আশিস নেগি বোধহয় ভুলে আছে, কিছুদিন আগে ইউনাইটেড নেশনসে, ইউরোপিয়ান ইউনিয়নে, সরি ইউনাইটেড নেশনস ভুল বললাম, ইউরোপিয়ান ইউনিয়ন কোর্টে কিন্তু ফিফা হেরে গেছে একটা কেস, সেই লোন কন্ট্রাক্ট নিয়ে। ইউরোপিয়ান ইউনিয়নের যে লেবার ল, তার এগেনস্টে চলে গিয়েছিল ফিফা। ফিফা এমন নয় যে বিশাল বড়, মানে মানে ফিফা যা ইচ্ছা করতে পারে। ফিফার কিছু নিয়ম আছে, প্রত্যেকটা দেশেরও কিছু নিয়ম আছে, দুটো উভয়কেই সম্মান জানাতে হবে। আবার বলছে এরা অনেকে যে ফিফার চিঠিটাকে খুব পাত্তা দেয়নি। দেখুন, ফিফার চিঠিকে পাত্তা দেওয়া না দেওয়াটা তো খুব একটা, মানে এর ব্যাপারে মানে বোরেবাবু খুব একটা ভুল বলেনি। যে কোর্টের কাজ কিন্তু এই মুহূর্তে এমআরএ ঠেমারে করা নয়। কোর্ট একটা বিশেষ জিনিস দেখছে, সেটা হচ্ছে যে কনস্টিটিউশন, যে নতুন কনস্টিটিউশনটা, ওটা সময় মতো রোল আউট হবে কি না। এবার কনস্টিটিউশনের ফাইনালাইজেশন, এটা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনই ডিলে করছিল। কোর্টের কাছে যদি পেশ না করা হয়, উভয় পক্ষ কিছু পেশ না করা হয় বা এআইএফএফ কিছু পেশ না করে, তো কোর্ট সেক্ষেত্রে পিছোতে থাকবে জাজ। তো সেটাই হচ্ছিল। তো এবারে যে এমআরএ যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট, এইটা জাস্ট কোর্ট একটা বলেছে যে তোমরা একটা কিছু একটা প্রস্তাব নিয়ে এসো, যে তোমরা একে অপরের সঙ্গে এত কিছু, কিন্তু সেই নিয়ে কোর্ট কোনো রায় দেবে না, কারণ কোর্টের কেসের মধ্যেও এটা পড়ে না। কেস হচ্ছে কনস্টিটিউশন নিয়ে। তো কনস্টিটিউশনটা মান্যতা পেলে তারপর এটা রোল আউট করতে হবে। সেটা নিয়ে কিন্তু ফিফা বলেছে যে 31শে অক্টোবরের মধ্যে তোমাকে কনস্টিটিউশনটাকে দাঁড় করাতে হবে। যদি তাই করাও ঠিক আছে, এর বিশেষ কিছু নয়, এর বাড়তি কিছু নয়। এবার কনস্টিটিউশনটা হয়ে যাওয়ার পর খুব সম্ভবত মানে কল্যাণের ওপর চাপ থাকবে। মানে যে বলছি না যে কোর্টের রায়ের ফলে কল্যাণকে সরতে হবে, তা নাও হতে পারে। দেখুন, প্রফুল্ল প্যাটেল বোধহয় খুব সম্ভবত এখন বিজেপিতেই আছে, ও তো এখনও কংগ্রেসে নেই। আর কল্যাণ যদি থাকতেও চায়, যদি এফএসডিএল ওকে ফান্ডিং না করতে চায়, তাহলে সেক্ষেত্রে কল্যাণের থাকা না থাকাটা সমান হয়ে যায়। মানে ফিফা ব্যান হবে, অনেক কিছু হবে। সেক্ষেত্রে মানে কল্যাণকে কোর্টের রায়ের ভিত্তিতে সরে যেতে হোক বা নিজে থেকেই সরে যেতে হোক, সে যা মনে হচ্ছে কল্যাণ সরে যাবে। তো এবার ইলেকশন হবে। এবার ইলেকশন হওয়ার পর যে প্রস্তাবটা এফএসডিএল দিয়েছে যে দেখো আমরা একটা স্বচ্ছতা বজায় রাখতে চাইছি, তোমরা ফ্রেশ টেন্ডার কল আউট করো এবং বলে দাও যে 31শে ডিসেম্বরের মধ্যেই যাতে সে নতুন আইএসএল চালু করে দিতে পারে। তো এইগুলো না, এগুলো শুনলে বোঝা যায় যে আমাদের দেশের কর্পোরেটসরা কেন অনেক অর্থ উপার্জন করলেও বিদেশে কিছু করতে পারছে না। এগুলো একটা গাজোয়ারি কথাবার্তা। মানে আপনি যখন প্রথমবার যখন এসব করেছিলেন, টেন্ডারিং প্রসেস করেছিলেন, যখন নিযুক্ত হয়েছিলেন বা যুক্ত হয়েছিলেন ভারতীয় ফুটবলের সঙ্গে, তখন আপনি কি মানে কতটা টাইম লাগিয়েছিলেন এই ব্যাপারটা করতে?
তা আপনি যদি একটা ওপেন টেন্ডার করেন তারও তো একটা প্রসেস আছে। আপনি এমন করতে পারেন না যে আপনি শুক্রবার সন্ধ্যেবেলা একটা টেন্ডার ফ্লোট করলেন আর বললেন সোমবার দিন সবাই বিড জমা দাও। মানে সেইটা নিয়েও কেউ কোর্টে চলে যেতে পারে, দেখো এর মধ্যে একটা ম্যাল প্র্যাকটিস হচ্ছে। কেন বলছে যে শুক্রবার জমা দিয়ে তুমি সোমবার ব্যাপারটাকে মানে প্রপোজাল সাবমিট করো, সেটা সম্ভব নয়। তো সেখানে কিন্তু সমস্ত কিছু একটা কনস্টিটিউশন আছে, সমস্ত কিছু একটা কনস্টিটিউশনে লেখা না থাকলেও একটা নর্মস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে যে ঠিক আছে এত ভ্যালুয়েশনের একটা বা এরকম বড় একটা কন্ট্রাক্ট কতদিন মোটামুটি দেওয়া উচিত। আপনি এরকম করতে পারেন না যে আমি ফ্লোট করলাম টেন্ডার আর তুমি 2 ঘন্টার মধ্যে এটা সাবমিট করে দাও, তাহলে বলবে ব্যাকডোরে হয়েছে। মানে কি করে সম্ভব যে এফএসডিএল 2 ঘন্টার মধ্যে সাবমিট করে দিল আর বাকিরা পারলো না। তো সেখানে কিন্তু এই যদি করতে যায় যে খুব শর্টে বললো যে টেন্ডার ফ্লোট করলাম, সে নতুন এআইএফএফ হোক বা পুরনো এআইএফএফ হোক, সেটা অতটা সহজ নয় যে যদি ওভারনাইট বলে কাউকে সাবমিট করতে, কেউ কোর্টে চলে যেতেই পারে। তারপর আপনার ধরুন টেন্ডার প্রসেসটা ইভ্যালুয়েট হবে, ঠিক আছে, সেই ইভ্যালুয়েশনের জন্য তো কেউ কিছু টাইম নেবে। বলছে বিগ ফোর বা কোনো বড় বড় অডিট কোম্পানি, তো তারাও কেউ তো বলবে না যে আমি একদিনের মধ্যে ব্যাপারটা ইভ্যালুয়েট করবো, কারণ সেখানে একটা টাইম লাগে। আপনারা দেখেছেন যখন ইস্ট বেঙ্গল বা কোনো ক্লাব জয়েন করেছে আইএসএলে, কিছু কিছু জিনিস ভ্যালিডেট করতে হয়, যে ধরুন বিভিন্ন কোম্পানি তার আর্থিক যে হিসেব নিকেশ জমা দেবে, সে যত কম টাকারই টেন্ডার ফ্লোট করুক না কেন, সেগুলো একটু ইভ্যালুয়েট করতে হয়। তো তার জন্য কিছুটা টাইম তো আপনার লাগবেই। তারপর আপনি ধরুন টেন্ডারটা কাউকে দিলেন, যদি এফএসডিএল জিতে যায় তাহলে তো মিটেই গেলে, এফএসডিএল প্রস্তুত। কিন্তু যদি অন্য কেউ পায় তাহলে আপনি 31শে ডিসেম্বরের মধ্যে কী করে স্টার্ট করবেন? তো 31শে ডিসেম্বর বা উইদিন ডিসেম্বর যে স্টার্টিং, সেইটা নিয়েও কেউ কিন্তু চ্যালেঞ্জ করতে পারে যে দেখো এখানে ঘাপলা আছে। কেননা যদি কোনো নতুন পার্টি অ্যাপ্লাই করে, প্রপোজাল সাবমিট করে, তো সে কী করে ডিসেম্বরে মানে 1-2 মাসের মধ্যে একটা টুর্নামেন্ট নামাবে? তো এই ব্যাপারগুলো নিয়েও কিন্তু ফাঁসবে, যেটা নিয়ে অনেকে কিন্তু উল্লেখ করেছে। তো দেখা যাক কী হয়। কেননা প্রথমত আমাদের দেখতে হবে যে কোর্ট কত শীঘ্রই এই নতুন কনস্টিটিউশনটাকে মান্যতা দেয়, তারপর সেই কনস্টিটিউশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবার সেই কনস্টিটিউশনের পর ইলেকশন হবে কি হবে না সেটা ভিন্ন বিষয়, হলেও বাকি না হলেও বাকি। শুধু একটাই তফাৎ হবে, কল্যাণ থাকবে কি থাকবে না, মানে কল্যাণ থাকবে না প্রফুল থাকবে, এইটাই হলো ফারাক। মানে ইলেকশন হওয়ার না হওয়ার মধ্যে এইটাই হলো ফারাক। তারপর যে প্রসেসগুলো বলছি যে টেন্ডার ফ্লোট করা, বিডিং অ্যালাউ করা, তারপর উইদিন ডিসেম্বর, এই পুরো জিনিসটা প্রপোজালটা কিন্তু ইললজিক্যাল। মানে এত শর্ট নোটিসে কারোর পক্ষে, মানে নতুন কারোর পক্ষে কিন্তু একটা টুর্নামেন্ট চালু করা সম্ভব না। তাকেও তো টাইম দিতে হবে। ধরুন একটা কোম্পানি এক্স বললে আমরা রাজি, কিন্তু সে তাকে ওই টিভি রাইটস বা এগুলোর জন্য তো একটা টাইম দিতে হবে। সুতরাং ওই একদিনের নোটিশে তুমি প্রপোজাল জমা দাও আর 1 মাসের মধ্যে টুর্নামেন্ট স্টার্ট করতে হবে, এই প্রস্তাবগুলি অবাস্তব, এবং এইগুলো নিয়ে যে কেউ কোর্টে চলে গেলে আবারও ফাঁসবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো আশা করি কিছুটা বোঝানো গেছে, মানে আমি অন্তত যতটুকু বুঝেছি। দেখা যাক কী হয়, আরও সোমবার তো হবেই আবার। সকলে ভালো থাকবেন।